এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। লিনা কলের ওপর কল করে যাচ্ছে আহরাবকে, কিন্তু কল ধরছে না সে। সে যতদূর শুনেছে ছেলে নাকি আগেই নিশিতাকে দেখেছে এবং পছন্দও করেছে। এখন শুধু একটু আনুষ্ঠানিকভাবে দেখে আংটি পরিয়ে যাবে। লিনার মেজাজ গরম হচ্ছে ভীষণ। এমন সময় তো কল দিয়ে দিয়ে নিশিতা নিশিতা বলে মাথা খায়, আর এখন একটা জরুরি সময় তার কোনো খোঁজ খবরই নেই। জামাটা পরে নিল লিনা, হাতে পার্স ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল সে। যেভাবেই হোক আহরাবের কাছে পৌঁছাতে হবে কথাটা। দরকার হয় আহরাবের অফিসে যাবে সে। প্রায় ঘন্টাখানেক পরে লিনা হন্তদন্ত হয়ে ঢুকলো একটা বড় বিল্ডিং এ। এই বিল্ডিং এর 5 তলাতেই আহরাবের অফিস। এত সিঁড়ি সে কিছুতেই পায়ে হেঁটে পেরুতে পারবে না, তাছাড়া সে সময়ও নেই তার। লিনা দ্রুত ঢুকে পড়ল লিফটে। লিফট বন্ধ হতে যাবে তখনই সেখানে ঢুকলো জিসান, হাতে তার একটা কোকের ক্যান। পুরো লিফটে শুধুমাত্র তারা দুজন। লিনা অন্যদিকে ফিরে আছে, জিসান আড়ে আড়ে তাকাচ্ছে তার দিকে। একটু পরই হঠাৎ একটা ঝাঁকি দিয়ে থেমে গেল লিফটটা। লিনা লাফিয়ে উঠল, সে ভয় পেয়ে গেছে ভীষণ। লিফটের সিঁড়ির কাছে গেল, লিফটের দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগলো। পেছন থেকে জিসান শান্ত কণ্ঠে বলল, বিদ্যুতের সমস্যার জন্য এমন মাঝে মাঝেই হয়, ভয় পাবেন না আপনি। লিনা তাকালো জিসানের দিকে। নিজের অবস্থা দেখে লজ্জা পেল সে। চুপচাপ নিজের স্থানে দাঁড়ালো। এইটাই বুঝি অপেক্ষা করছিল রিনার জন্য? পৃথিবীর সকল খারাপ পরিস্থিতি বুঝি আজ তার জন্যই অপেক্ষা করছিল? ভীষণ লজ্জাও লাগছিল তার, আর সাথে সাথে নিজের ওপর নিজের রাগও হচ্ছিল ভীষণ। লিনা এক পায়ের ওপর আরেক পা চেপে দাঁড়িয়ে আছে ভীষণ কষ্টে। পা দুটো তার মৃদু কাঁপছে। জিসান অস্থির হয়ে উঠল, বলল, অসুস্থ লাগছে আপনার, কি হয়েছে? লিনা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, প্রাকৃতিক ডাক দিয়েছে। বড়টা নাকি ছোটটা? ছোটটা। জিসান হাতে কোকের ক্যানটা এগিয়ে দিল, বলল, এটাই সেরে ফেলুন। লিনা হতবাক, চরম হতবাক। তার সাথে রাগও লাগছে ভীষণ। দাঁতে দাঁত চেপে হাতের পার্স ব্যাগটা দেখিয়ে বলল, আর একটা কথা বললে এটা দিয়ে এখানের মাথা ফাটিয়ে দেব। জিসান সরল মুখভঙ্গি করে বলল, বারে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আমি তো আপনারই জন্য। চুপ, একদম চুপ। আর একটাও কথা শুনতে চাচ্ছি না আমি, হাদারাম কোথাকার। আপনি আমাকে হাদারাম বললেন? হাদারামকে হাদারাম বলবো না তো কি বলবো? দেখুন, আপনি কিন্তু আমাকে এখন অপমান করছেন। আমি আপনার কথা ভেবেই ওটা বলেছি। আমার কথা এত ভাবতে কে বলেছে আপনাকে? কেউ বলেনি, এটা মানবতা। লিনা মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই লিফটের দরজা খুলে গেল। সে আর 1 মিনিটও সময় ব্যয় করল না, দৌড়ে বেরিয়ে গেল লিফট থেকে। জিসানের সাথে ঝগড়া থেকে এখন তার কাছে প্রকৃতির ডাক বেশি জরুরি। এসব কাজ শেষে একদম ফিটফাট হয়ে আহরাবের রুমে ঢুকল লিনা। দরজা খুলে ভেতরে ঢুকতেই আহরাবের পাশে চোখ পড়ল জিসানকে। তেতে উঠল লিনা, দাঁত কিরমির করে জিজ্ঞেস করল, এই হাদারামটা এখানে কি করছে? আমি মোটেও হাদারাম নই। মুখ সামলে কথা বলবেন নাকারানি। কি বললেন? আমি ন্যাকারানি? তা নয় তো কি, লিফটের দরজাটা বন্ধ হতেই কি ন্যাকামোটাই না শুরু করলেন? ও, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই। কিন্তু আপনি কি করলেন? ছি ছি, বলতেও আমার লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলবেন না, আমি কি আপনাকে বলতে বলেছি নাকি? আহরাব একবার জিসানের দিকে তাকালো, একবার লিনার দিকে। এত বছর ধরে জিসান তার সাথে আছে, কখনো সে দেখেনি জিসানকে এভাবে ঝগড়া করতে। কিন্তু এদের ঝগড়ার কানে তালা লেগে যাচ্ছে আহরাবের। সে বিরক্ত হচ্ছে বেশ। এভাবে যদি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাচ্চাদের মতো ঝগড়া করে তাহলে বিরক্ত হবে না কে? আহরাব ধমকে উঠল, বলল, থামবি তোরা? ধমক শুনে চুপ হয়ে গেল দুজনেই। আহরাব শান্ত দৃষ্টিতে তাকালো লিনার দিকে। হঠাৎ আমার অফিসে কেন? কাজ কি? লিনা নিজেকে ধাতস্থ করলো, বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, নিশিতাকে দেখতে আসছে কাল।
আহরাব তবুও শান্ত, ভাবলেশহীন। সে শান্ত কণ্ঠেই জিজ্ঞেস করল, কারা দেখতে আসছে? তা জানি না, তবে তুমি কিছু না করলে হয়তো বিয়েটা হয়ে যাবে। আহরাব গম্ভীর কণ্ঠে বলল, রাতে বাড়ির দরজাটা খোলা রাখিস। কেন? আহরাব তাকালো লিনার দিকে। ভয়ঙ্কর সে দৃষ্টি। কেঁপে উঠল লিনা। আমতা আমতা করে বলল, ঠিক আছে, খোলা রাখবো। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা। ব্যস্ত শহরটাও নিস্তব্ধ, নীরব। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে ইতিমধ্যে। শুধু জেগে আছে বোধহয় নিশিতা একাই। বসে বসে নিজের দুঃখ বিলাস করছে সে। তার দুই চোখ আজ যেন ঘুম নেই একটুও। ভীষণ একা লাগছে আজ নিজেকে। অবশ্য সে তো একাই, বড্ড একা। তার চারপাশে হাজার মানুষ থাকতেও তার নিজের বলতে কেউ নেই। তাচ্ছিল্যর হাসি হাসল সে। তার বাবা মাই তো তাকে কোনোদিন বুঝলো না। সেখানে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। উপন্যাসের বইও পড়ছে না আজ। পড়তে ইচ্ছে করছে না তার। মনে শান্তি না থাকলে কি ভালো লাগে কিছু? হঠাৎ তার দরজায় টোকা দিল কেউ। ভ্রু কুঁচকালো নিশিতা। এত রাতে আবার কে এলো? হয়তো মা এসেছে। কাল মেয়েকে দেখতে আসবে। আজ মায়েদের কত ধরনের টিপস দেওয়ার থাকে মেয়েকে, যেমনটা সে আগের বার দিয়েছিল। নিশিতা উঠে দাঁড়ালো বিছানা থেকে। ধীর পায়ে দরজাটা খুলে দিল। বলিষ্ঠ এক সুপুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। চমকে উঠল নিশিতা। অস্ফুট কণ্ঠে বলল, আপনি? আহরাব ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তো কাকে আশা করেছিলে যে তোমাকে কাল দেখতে আসবে তাকে? ভ্রু কুঁচকালো নিশিতা। এমনি মনে অশান্তির অভাব নেই তার মধ্যে। এই লোক এসে শুরু করেছে যত সব আজে বাজে কথা। নিশিতা কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ তাই। ঝড়ের বেগে ছুটে এলো আহরাব। নিশিতার হাত মুচড়ে পেছনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? কার জন্য অপেক্ষা করছিলে? মুখ কিন্তু একদম ভেঙে দেব। এত রাতে আমার রুমে এসেছেন এইসব গুন্ডামি করতে? দরকার হলে গুন্ডামি করব আমি। কি ভেবেছো তুমি তোমাকে ছেড়ে দেব আমি? তুমি অন্যের হয়ে যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার সাথে আমার কিছুই সম্ভব না। আমি সম্ভব করব। আমি আপনাকে বিয়ে করব না। আহরাব রেগে গেল ভীষণ। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। সে আর একটু এগিয়ে গেল নিশিতার দিকে। একদম মুখের কাছে মুখ নিয়ে বলল, তুলে নিয়ে যাব। আমাকে এখনো চেনো না। এমপি আমি, বাতাসে হইনি। একটু থেমে আবার বলল, তুমি আমার, শুধুই আমার। অন্য কেউ যদি তোমার ছিটে ফোটাতেও ভাগ বসাতে আসে তবে মেরে দেব তাকে। এতদিন ভালো মানুষই দেখেছ, এবার আমার খারাপ রূপটাও দেখবে। যে ভালো মানুষইতে আমার তোমাকেই হারাতে হবে। কি দরকার সেই ভালো মানুষের? কি বলতে চাইছেন আপনি? সে কালই দেখবে। নিশিতার হাত ছেড়ে দিল আহরাব। তারপর আলতোভাবে আগলে নিল তাকে। বলল, শোনো, কাল একদম সাজবে না। শাড়ি তো পরবেই না। সবার কথা মতো শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে গিয়ে বসবে না। সাবধান। তোমাকে শাড়িতে দেখার অধিকার শুধুমাত্র আমার, বুঝেছ? শুধুমাত্র আমার। কথাটুকু বলেই আহরাব পা বাড়ালো দরজার দিকে। চলে যাবে হয়তো। নিশিতা পেছন থেকে বলল, পরবো, 100 বার পরবো। কি করবেন আপনি? থমকে দাঁড়ালো আহরাব। পেছন ফিরে তাকালো নিশিতার দিকে। ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচার কাছে। বাঁকা হেসে খাঁচাটা হাতে নিয়ে নিল আহরাব। ঢোক গিলল নিশিতা। বলল, বালিকে কোথায় নিয়ে যাচ্ছেন? না। কোনো উত্তর দিল না আহরাব। খাঁচাটা হাতে নিয়েই রুম থেকে বেরিয়ে এলো সে। তার পিছু পিছু দৌড়ে এলো নিশিতা, তবে ধরতে পারল না আহরাবকে। অন্ধকারে নিমিষেই হারিয়ে গেছে সে। রাতের আধার কেটে ভোর হয়েছে। ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে গাড়িগুলো চলছে ধোঁয়া উড়িয়ে। সকাল 10টা বেজে 30 মিনিট। নিশিতাকে দেখতে এসেছে ছেলেপক্ষ। নিচে ড্রয়িং রুমে বসে আছে তারা। সবার সাথে কথা বলছে। লিনা এসে নিশিতাকে একবার খবর দিয়ে গেছে যে দেখতে এসেছে তাকে। সিনথিয়া বেগম একটা শাড়ি দিয়ে গেছেন মেয়েকে পরতে। যে কোনো সময় তাকে ডাকা হবে নিচে। নিশিতা ভাবলেশহীন। তার কোনো সুখ দুঃখ নেই। বসে আছে চুপচাপ। সিনথিয়া বেগমের ইচ্ছে ছিল মেয়েকে গ্রামে বসেই দেখাবে পাত্রপক্ষকে, তবে আকরাম মিয়ার কথায় দমে যায় সে।
গ্রাম্য এলাকায় তার ওপর আবার একবার মেয়ের বিয়ে ভেঙেছে। পাত্রপক্ষকে গ্রামে নিলে 5 জনে 5 কথা বলবে। পাত্রপক্ষের কাছে নিশিতার নামে ভাঙানি দিবে। তারপর শেষে মেয়ের বিয়েটাই হবে না। সিনথিয়া বেগম হাতে হাতে কাজ করে দিচ্ছে লামিয়া বেগমের। হঠাৎ আয়েশা বেগম এলেন। সিনথিয়া বেগমকে তাড়া দিয়ে বললেন, আপনি দেখুন গিয়ে নিশিতা তৈরি হয়েছে কিনা। এখনো তৈরি না হলে তৈরি করুন, হাতে সময় নেই তো। লামিয়া বেগমও সায় দিল আয়েশা বেগমের কথায়। সিনথিয়া বেগমের বেশ ভালো লাগে আয়েশা বেগমকে। মহিলা বেশ মিশুক, কোনো অহংকার নেই তার মধ্যে। সবার সাথে খুব সহজে মিশে কেমন আপন হয়ে যায়। খুব ইচ্ছে ছিল তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে আত্মীয়তা করবে তার সাথে, কিন্তু ছেলেই তো রাজি হলো না। দীর্ঘশ্বাস ফেলল সিনথিয়া বেগম। পা বাড়ালো নিশিতার ঘরের দিকে। দরজা ঠেলে নিশিতার রুমে ঢুকলো সিনথিয়া বেগম। নিশিতা তৈরি হয়নি এখনো, চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। সিনথিয়া বেগম তাড়া দিলেন নিশিতাকে, বললেন, কি হলো, এখনো তৈরি হসনি? ওইদিকে ডাক পড়লো বলে। নিশিতা একবার তাকালো মায়ের দিকে, অতঃপর কাট কাট কণ্ঠে বলল, না, আমি ছেলেপক্ষের সামনে যাচ্ছি আজ, আর না বিয়ে করছি। চমকে উঠল সিনথিয়া বেগম। কলিজার মধ্যে যেন মোচড় মারল। বলল, কি সব বলছিস? মাথা ঠিক আছে তো তোর? নিচে ছেলেপক্ষ এসে বসে আছে, তুই এখন বলছিস ছেলেপক্ষের সামনে যাবি না? তো আগে কিভাবে বলবো তোমাদের? আগে তোমরা এসব নিয়ে কিছু বলেছ আমাকে? একটাবারও জানতে চেয়েছো আমার মতামত? তেতে উঠলেন সিনথিয়া বেগম, বললেন, তোর আবার মতামত কিসের? শহরে উঠে এখন আবার মতামত জ্বালিয়ে গেছে তোর? আমাদের বাবা মা আমাদের যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই করেছি। বিয়ের আগে তোর বাবার সাথে আমাকে দেখা পর্যন্ত করতে দেয়নি। এর জন্যই তো সারা জীবন বাবার পায়ের নিচেই থেকেছো। সংসারে কখনো তোমার কোনো মতামত জানতে চাওয়া হয়নি। সারা জীবন রান্না করেছো আর ঘরের কাজ করেছো, আর তো কোনো মর্যাদা পাওনি। মুখে মুখে তর্ক করছিস আমার? এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। দাও, থাপ্পড় মারতে মারতে মেরে ফেলো আমাকে। আগের বারও কোথা থেকে কাকে নিয়ে এসে বিয়ে ঠিক করেছিলে, আমার কোনো মতামত নাও নিয়া। এবারও তাই করছো তোমরা। একবার আমার জীবনটা শেষ করে শান্তি পাওনি তোমরা, এখন আবার উঠে পড়ে লেগেছো নিজেকে যতটুকু গুছিয়ে নিয়েছি সেটা শেষ করে আমাকে নিঃস্ব করে নিতে। একটু দমল সিনথিয়া বেগম। সত্যি আগেরবার ঠিক করেননি তারা। তাদের একটা ভুলের কারণে মেয়েটার কম কষ্ট সইতে হয়নি। মেয়েটা তো সেখানে কোনো ভুল ছিল না। সিনথিয়া বেগম বসলেন নিশিতার পাশে, মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা মা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। তাছাড়া দেখে গেলেই তো আর বিয়ে হচ্ছে না। মেয়ে বড় হলে এমন 2-4টা প্রস্তাব আসবে, দেখতে আসবে, আমরা আবার তাদের দেখতে যাব। দুয়ে দুয়ে মিলে গেলে তারপর তো বিয়ে। আমি কিছুতেই আজ ছেলেপক্ষের সামনে যাব না। দেখ, ছেলেপক্ষ এসে বসে আছে। এই সময় যদি আমরা বলি মেয়ে আমরা দেখাতে পারবো না, তাহলে আমাদের মান সম্মান থাকবে? তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলেপক্ষের সামনে চল, তারপর তারা চলে গেলে আমি না হয় তোর বাবার সাথে কথা বলবো। নিশিতা তবুও উঠল না, ঠায় বসে রইল। সিনথিয়া বেগম টেনে টুনে তুলে শাড়ি পরিয়ে দিলেন, চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মুখে নেই কোনো কৃত্রিম সাজগোজ, নেই কোনো ভারী মেকআপ। নিশিতার এক হাত ধরে নিচে নামিয়ে আনলেন সিনথিয়া বেগম। জামরঙা শাড়িটা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। মাথায় ঘোমটা দেওয়ায় একদম বউ বউ লাগছে। নিশিতাকে বসানো হলো পাত্রর সামনে সোফায়। পাত্রের পাশ থেকে কেউ একজন পাত্রকে বলল, কি মেয়ে পছন্দ হয়েছে? পাত্র উত্তর দিল, আমার তো আগে দেখা, এখন তোমার দেখো। পাত্রের কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগলো নিশিতার। চোখ তুলে তাকালো সে। সামনে তাকাতেই চমকে গেল নিশিতা। পাত্রের আসনে বসে আছে তাওসিফ। তবে তাকে দেখতে আসার পাত্র তাওসিফ? নিশিতার সন্দেহটাই তাহলে ঠিক। আগে থেকে এই লোককে তার সুবিধার মনে হয়নি। কেমন গায়ে পড়া স্বভাবের। তবে এভাবে যে একদম বিয়ের প্রস্তাব দিয়ে বসবে সে কথা একবারের জন্য ভাবেনি নিশিতা। নিশিতার তো ইচ্ছে করছে এখনই এখান থেকে উঠে যেতে, কিন্তু মান সম্মানের কথা ভেবে উঠতেও পারছে না। দেখাদেখির শেষ পর্যায়ে তাওসিফের বাবা সাজ্জাদ হোসেন বললেন, মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে। এখন আপনাদের মত থাকলে আমরা সামনের দিকে এগোতে পারি।
আকরাম মিয়া হেসে উত্তর দিল, আপনাদের কিছু আমাদের আগেই দেখা। আপনাদের সাথে আত্মীয়তা করতে পারাটা আমাদের সৌভাগ্য। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল বাইরে থেকে। বলল, আমার বউকে কে বিয়ে করতে এসেছে, তার চাঁদ মুখখানা একটু দেখি। কথাটা বলতে বলতেই ভেতরে ঢুকলো আহরাব। ঘরমাক্ত সাদা রঙা পাঞ্জাবিটা লেপ্টে আছে তার শক্তপোক্ত শরীরে, হাতে তার বালি। তাকে খাঁচা থেকে বের করে হাতে নিয়েছে, এক হাত আলতোভাবে বুলিয়ে দিচ্ছে তার মাথায়। বালিও সুন্দর চুপচাপ বসে আছে আহরাবের হাতের ওপর। আহরাবকে দেখেই দাঁড়িয়ে গেল পাত্রপক্ষের সবাই। সাজ্জাদ হোসেন হেসে বললেন, আরে এমপি সাহেব যে। আহরাব ভুরু কুঁচকে তাকালো তাদের দিকে। তাওসিফকে দেখে সে অবাক হয়েছে বেশ। সেদিনের থ্রেট তাহলে কাজে দেয়নি। না, এখন দেখা যাচ্ছে এ বেটাকে দু চারটা উত্তম মাধ্যম না দিলে হচ্ছে না। আহরাব ঘাড় ঘুরিয়ে তাকালো নিশিতার দিকে। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। এই মেয়েকে সে শাড়ি পরতে বারণ করেছিল, কিন্তু এই মেয়ে কী করেছে? সুন্দরভাবে শাড়ি পরে ড্যাং ড্যাং করে পাত্রপক্ষের সামনে চলে এসেছে। নিশিতা একবার তাকালো আহরাবের দিকে, তবে তার অগ্নিদৃষ্টিতে দৃষ্টি নামিয়ে নিল দ্রুত। মনে হচ্ছে যেন এখনই পারলে জ্বালিয়ে দেবে নিশিতাকে। আহরাব ফিরে তাকালো সাজ্জাদ হোসেনের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, তা মেয়ে দেখতে এসেছেন, মেয়ের বিষয়ে সব জেনে এসেছেন তো? হ্যাঁ জেনেছি। এটা জেনেছেন যে মেয়ে আমার না হওয়া বউ? মানে একবার আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়ের বয়স হয়নি বলেই বিয়ে ভেঙে দিয়েছিলাম। মেয়ের 18 বছর পূর্ণ হলেই আমাদের বিয়ে করার কথা রয়েছে। নিশিতা অবাক চোখে তাকালো আহরাবের দিকে। কিভাবে নিজের সব দোষ ঢেকে নিল? এরাই বুঝি রাজনীতিবিদ? সাজ্জাদ হোসেন নিশিতার বাবার দিকে তাকালেন, বললেন, আপনার কাছ থেকে মোটেই এমন কিছু আশা করিনি আমি। আহরাব ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, ওনাদের কি বলছেন? আপনার ছেলেও তো জানে। তাকে আমি আগেই এ বিষয়ে থ্রেট দিয়েছিলাম। তারপরও সে কিভাবে আপনাদের নিয়ে আমার বউকে দেখতে আসে সেটাই আমার মাথায় আসছে না। আপনার ছেলের কলিজার দেখছি ডর ভয় একদম নেই। সাজ্জাদ হোসেন কটমট করে তাকালো তাওসিফের দিকে। ঢোক গিলল সে। ইতিমধ্যে সে অনেক সাহসিকতার কাজ করে ফেলেছে। সাজ্জাদ হোসেন মাপ চাইলেন আহরাবের কাছে, বললেন, মাফ করবেন এমপি সাহেব, আমি কিছু জানতাম না। ছেলেও আমার বড্ড ছেলে মানুষ, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে, মাফ করবেন ওকে। অতঃপর সাজ্জাদ সাহেব তার সকল আত্মীয় স্বজন সমেত চলে গেল নিশিতাদের বাড়ি থেকে। সাজ্জাদ সাহেব বেরিয়ে যেতেই তেতে উঠলেন আকরাম মিয়া। চড়া গলায় বললেন, এই ছেলে চাও কি? একবার আমার মেয়ের জীবন নিয়ে ছেলেমেলে খেলেও শান্তি হয়নি তোমার? আবার কি চাইছো তুমি? আহরাব শান্তভাবে বসলো সোফায়, ভদ্রভাবে বলল, দেখুন, আমি আগের বার ভুল করেছি জানি আমি, তবে এবার সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি। ভালোবাসি আমি ওকে। আমি তোমার সাথে মেয়ের বিয়ে কখনোই দেব না। কেন দিবেন না? আমি আগের বার না দেখে না জেনে আপনার মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলাম বলে? যদি তাই হয় তবে বাবা হিসাবে আপনিও তো সেই একই দোষে দোষী। মানে? আপনি আগের বার বলুন আর এবার বলুন, বিয়ের ক্ষেত্রে নিজের মেয়ের মতামত নিয়েছেন একবারও? আপনার মেয়ের 18 এখনো হয়নি, আগের বার তো এর থেকেও ছোট ছিল। আপনি কিভাবে একজন বাবা হয়ে এত ছোট একটা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, তার দ্বিগুণ বয়সী একজন ছেলের সাথে? আপনি কখনো আপনার মেয়ের কাছে জানতে চেয়েছেন সে কী চায়? কখনো চাননি। আজ আবারও আপনি আগের বারের মতো সে একই কাজ করতে যাচ্ছিলেন। আজ যদি আবার সেই আগের বারের মতো কোনো ঘটনা ঘটতো তখন কি করতেন আপনি? বাবা হিসেবে আপনিও কিন্তু কম দোষী নন। আমার চেয়ে আপনার দোষটাও একদম নগণ্য নয়। আমার মেয়ে, তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা হিসেবে আমার আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাই বলে কি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন তার উপর? তার মতামতের কোনো মূল্য দিবেন না? হ্যাঁ, আপনার অবশ্যই নিশিতার জীবন সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু তার জীবন শেষ করে দেওয়ার অধিকার নেই। আর সব বিষয় যদি খতিয়ে দেখেন তাহলে আপনি আমি সমান দোষী। আজ যদি আমি মাফ না পাই তাহলে তো আপনার মাফ পাওয়াটাও ন্যায়যোগ্য নয়, তাই না? কিছুটা দমে গেল আকরাম মিয়া।
আহারাবের একটা কথাও মিথ্যা নয়। সে বরাবরই নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে চেয়েছে মেয়ের উপর। কখনো মেয়ের মতামতের গুরুত্ব দেননি, জানতে অবধি চাননি। আকরাম মিয়া নরম কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি ভুল করেছি, তবে এবার আমার মেয়েটা যা চাইবে সেটাই হবে। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায় তবে তোমার সাথেই মেয়ের বিয়ে দেব, আর যদি সে তোমাকে বিয়ে করতে না চায় তবে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে আমার মেয়েকে। এইবার প্রশ্নের তীর ঘুরে গেল নিশিতার দিকে। সবাই তার উত্তরের জন্য অপেক্ষা করে রয়েছে ধীর আগ্রহে। লীনা চিন্তায় দাঁত দিয়ে নখ খাচ্ছে। কি উত্তর দিবে নিশ্চিতা? নিশিতা একে একে সবার দিকে তাকালো। আহাবারের দিকে তাকাতেই ভরে গেল সে। আহারাব আলতোভাবে বালির গলায় হাত বুলাচ্ছে আর ঠোঁটের দিকে নাড়িয়ে কিছু বলছে। নিশিতা বোঝার চেষ্টা করছে আহারাব ঠিকই বলেছে। নিশিতা খেয়াল করলো আহারাব শব্দহীন ভাবছ ঠোঁট নাড়িয়ে বলছে, তোমার একটা না আর বালির গলা, তো যা বলবে ভেবেচিন্তে। এখানে নিশিতার ভয় পাওয়ার কথা থাকলেও ভয় পেল না সে, উল্টো বাঁকা হাসলো এবং বলল, আমি এমপি সাহেবকে বিয়ে করতে রাজি। আহরাবের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে আমিও দেরি করতে চাইছি না, আজই বিয়েটা সেরে ফেলতে চাইছি। আশরাফ সাহেব বললেন, এখনো 18 হয়নি নিশিতার। সে আমি সামলে নেব, তুমি কাজী ডাকো। আয়শা বেগম এগিয়ে এলেন, বললেন, এত তাড়া কিসের? এখন যখন সবাই রাজি তাহলে হোক নিশিতার 18 বছর। আর তো মাত্র কয়েকটা দিন বাকি। না, আমি দেরি করতে চাইছি না। এমনি ওই মেয়ের ঘাড়ের একটা রগ বাঁকা, আজ রাজি হয়েছে তো কাল মত পাল্টাতেও পারে। আয়শা বেগম কিছুটা শান্ত কণ্ঠে বললেন, 18 বছর হয়নি বলেই তো আগের বার বিয়েটা ভেঙে দিয়েছিলি, তো এখন এত তাড়া কিসের? তুমি কি এখন আবার আমাকে আগের বারের মতো ভুল করতে বলছো? আমি নিশিতার 18 বছর হওয়ার অপেক্ষায় থাকি, আর অন্য দিক থেকে কেউ এসে নিয়ে যাক তাকে। আমি বিয়েটা আজই করব, তাতে যাই হোক না কেন। আহরাবের জোড়াজুড়িতে সবাই রাজি হলো। সিদ্ধান্ত হলো সন্ধ্যার দিকে কাজীটিকে বিয়ে পড়ানো হবে তাদের। আহরাবের খুশি আর দেখে কে, সে বালিকে খাঁচায় পুরে নিশিতার কাছে দিল, অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। ঘন্টা 2 পর জিসানকে নিয়ে ফিরে এলো আহরাব। হাতে তার বেশ কয়েকটি শপিং ব্যাগ। শপিং এগিয়েছিল। আজ তার বিয়ে বলে কথা। পুরনো জামা কাপড় পরে বিয়ে করবে নাকি? খুঁজে খুঁজে নিশিতার জন্য সে শাড়ি কিনেছে বেশ কয়েকটা, তবে তার মধ্যে লাল রঙা একটা বেনারসি কিনেছে আজকে বিয়ের জন্য। যদিও আজ কোনো অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান ধীরে সুস্থে পরেই করা হবে, তবুও নিশিতাকে আজ লাল বেনারসিতেই দেখতে চায় সে। একটা ব্যাগ রেখে বাকিগুলো হাতে দিল আয়শা বেগমের, বলল, মা যাও, তোর বৌমাকে তুই মন মতো সাজিয়ে নিয়ে এসো। আয়শা বেগম শপিং ব্যাগগুলো হাতে নিল। আহরাবের দিকে একবার তাকিয়ে নিশিতার রুমের দিকে পা বাড়ালো। লীনা সিঁড়ি দিয়ে নামলো মাত্র, নামতেই চোখ পড়ল জিসানের দিকে। ভ্রু কুচকাতে কুচকাতে এগিয়ে গেল সে, বলল, এই আপনি আমাদের বাড়িতে কি করছেন? নাচছি, দেখছেন না? কই, দেখতে তো পাচ্ছি না। চোখ থাকলে তো দেখবেন। আপনি কি বলতে চাইছেন? আমি চোখে দেখি না? ঠিক তাই। আপনি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন। বারে, আমি কখন বললাম এটা আমার বাড়ি? আপনি একটা যাচ্ছে, তাই আপনার সাথে কথা বলাই বেকার। তো কথা কে বলেছে? কথায় না পেরে লীনা কটমট করে তাকালো জিসানের দিকে। একটা ভেঙচি কেটে যে পথে এসেছিল সে পথে আবার চলে গেল গট গট করে। মৃদু হাসলো জিসান। একদম ঠিক হয়েছে, সব সময় তাকে দেখলেই শুধু কথা শোনানো। তার মান ইজ্জত বলতে কি কিছু নেই নাকি? অন্ধকার ঘনিয়ে এসেছে ধরণীর বুকে। সূর্যটা কেবলই ডুব দিয়েছে। পাখিরা ফিরেছে তাদের যার যার নীড়ে। কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো শহর। আশরাফ সাহেব কাজে ডেকে এনেছেন বাড়িতে। আকরাম মিয়াও তার পরিচিত কয়েকজনকে বলেছেন। তার ভাইরা আগে থেকেই চলে এসেছিল শহরে। আহরাব নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে বসে আছে চুপচাপ। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, নিশিতা এখনো আসছে না কেন?
লিনাকে সেই কখন পাঠিয়েছে নিশিতাকে আনার জন্য। দুইজনের কাউকেই দেখা যাচ্ছে না। কোথায় উধাও হয়ে গেল দুজন। মিনিট খানেক যেতেই লিনা হন্তদন্ত হয়ে নিচে নামলো। হাতে তার একখানা কাগজ আর বিয়ের বেনারসিটা। আহরাব ভ্রু কুঁচকে তাকালো তার দিকে, জিজ্ঞেস করলো, তুই একা যাই, নিশিতা কোথায়? আর এই বেনারসি তোর হাতে কেন? নিশিতা তৈরি হয়নি এখনো? লিনা অস্থির কণ্ঠে বলল, নিশিতাকে পাচ্ছি না কোথাও। ওর রুমে শুধুমাত্র তোমার দেওয়া এই বেনারসিটা আর এই চিঠিটা পড়েছিল। লিনা বেনারসিটা আর চিঠিটা এগিয়ে দিল আহরাবের দিকে। আহরাব উঠে দাঁড়ালো, কাপা কাপা হাতে ধরল বেনারসি আর চিঠিটা। চিঠির আর ভাঁজ খুলে পড়া শুরু করলো সে। প্রিয় নাকি অপ্রিয় জানা নেই আমার। বিয়ে ছিল আজ আমাদের। আজ থেকে প্রায় 2 বছর আগেও বিয়ে ছিল আমাদের, কিন্তু সেদিন আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আজ আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম। সেদিন আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে। তো বলুন কেমন লাগছে? সবকিছু চাইলেই কি ক্ষমা করে দেয়া যায় এমপি সাহেব? সেদিন আপনি আমার ছোট মনকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। একটা বারও ভাবেননি আমার কথা। বিয়ে ভাঙার আগে একটা বারও ভেবে দেখেননি বিয়েটা ভেঙে দিলে কি হবে মেয়েটার। গ্রাম্য অঞ্চল, কিভাবে সবাই দেখবে মেয়েটার বিয়ে ভাঙার ঘটনাটা। আপনার জন্য আমি অপমানিত হয়েছি, আমার বাবা মা অপমানিত হয়েছে। শুধুমাত্র আপনার জন্য আমি আমার পরিবার থেকে আজ এতদিন এতটা দূরে। আপনার জন্য গ্রামের অলিতে গলিতে বদনাম রটেছে আমার। বিনা দোষে চরিত্রহীন হয়েছি আমি। এত সহজেই মাফ করে দিব আমি আপনাকে? পারবেন ফিরিয়ে দিতে আমার 2 বছর আগে সেই সাদামাটা জীবন, যেখানে কোনো বদনাম ছিল না কোনো কষ্ট, দীর্ঘশ্বাস, আত্মগ্লানি? পারবেন না আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? আর আমিও আপনাকে মাফ করতে পারবো না। চলে যাচ্ছি আমি। ভালো থাকবেন। নিজের হাঁটুর বয়সী মেয়েকে ভুলে আপনার যোগ্য কোনো মেয়েকে দেখে বিয়ে করে ঘর সংসার শুরু করবেন। কাজে লাগবে। ইতি, নিশিতা। শাড়িটা ধপ করে পড়ে গেল আহরাবের হাত থেকে। চারিদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। নিশিতা তাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? সে কি হারিয়ে ফেলল নিশিতাকে? বুকের বাম পাশে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করছে আহরাব। চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। ব্যাকুল কণ্ঠে আহরাব হাঁক ছাড়ল, জিসান গাড়ি বের কর। আমার ময়না পাখি বোধ হয় এখনো বেশি দূরে যেতে পারিনি। জিসান দ্রুত গাড়ি বের করলো। আহরাবও বেরিয়ে পড়ল তাতে। নিশিতার বাবা আকরাম মিয়াও ধপ করে বসে পড়ল সোফায়। মেয়ের থেকে মোটেও তিনি এটা আশা করেননি। একবার নেওয়া হয়েছিল তো মেয়ের মতামত। সরাসরি তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে এই বিয়ে করতে চায় কিনা। বিয়ে না করতে চাইলে তখনই সে না বলে দিতে পারত। তখন রাজি হয়ে এখন কেন এত নাটক শুরু করেছে? আহরাব পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে নিশিতাকে। চারিদিকে লোক লাগিয়ে দিয়েছে নিশিতাকে খোঁজার জন্য। গ্রাম শহর কোথাও বাদ রাখেনি সে, কিন্তু কোথাও নিশিতার কোনো খোঁজ নেই। যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যদি কেউ নিজে থেকে চলে যায় বা লুকিয়ে থাকে তাহলে তাকে কি হাজার খুঁজলে এত সহজে খুঁজে পাওয়া যায়? আহরাব পাগল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠেছে ধীরে ধীরে। সারা রাত ধরে খুঁজে চলেছে নিশিতাকে, কিছু খায়নি অবধি। জিসান বার কয়েক খাওয়ার জন্য বলেছে আহরাবকে, কিন্তু আহরাব শোনেনি তার কথা। সারা রাত পর ভোরের দিকে বাড়ি ফিরেছে আহরাব। ফিরতে চায়নি, জিসান জোর করে দিয়ে গেছে। এভাবে চলতে থাকলে হয়তো অসুস্থ হয়ে যাবে সে। এই সময় জিসানের ও খুব রাগ লাগছে নিশিতার ওপর। কেন সে এভাবে ছেড়ে গেল তার বসকে? কি এমন খামতি ছিল তার মধ্যে? 2 বছর আগের শাস্তি এভাবে না দিলেও তো পারত। অথবা বিয়ে করার ইচ্ছে যদি নাই থাকতো তাহলে তখন কেন বিয়েতে রাজি হলো? জিসান আহরাবকে বাড়ি দিয়ে গেলেও বাড়ির ভেতরে ঢোকেনি সে। বাড়ির গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়েছে নিশিতাকে খুঁজতে। শহরের অলিতে গলিতে, রাস্তার আশেপাশে, গ্রামের চেনা পরিচিত সব জায়গায়, এমনকি ক্লাসমেটদের বাড়ি যেখানে নিশিতার যাওয়ার কোনো চান্সই নেই, সব জায়গায় খুঁজে চলেছে নিশিতাকে। কোথায় যেতে পারে মেয়েটা? তাকে এভাবে ফাঁকি দিয়ে চলে গেল। আনমনে গাড়ি চালাচ্ছিল আহরাব। হঠাৎ সামনে একটা ট্রাক চলে এলো। দ্রুত গাড়ি ঘুরিয়ে নিল আহরাব। আকস্মিক ঘটনার টাল সামলাতে না পেরে গাড়িটা একটা গাছের সাথে ঠেকলো। আহরাবের কপাল গিয়ে ঠেকলো গাড়ির স্টিয়ারিং এর সাথে। গুরুতর কোনো ক্ষতি না হলেও কপালের এক কোণা কেটে গেছে তার, রক্ত ঝরে পড়ছে।
আহরাব কপালে হাত দিল, হাতটা আবার চোখের সামনে আনলো। লাল রক্তের অস্তিত্ব পেল হাতের ভাঁজে। মনে পড়ে গেল নিশিতার সাথে সেদিনের সেই ঘটনা। সেদিন একটুখানি কপাল কেটে যাওয়ায় নিশিতা তার কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল। কোথায় সেই নিশিতা আজ? তাচ্ছিল্যের হাসি হাসল আহরাব। দিন 2 পর আহরাব বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায়। ড্রয়িং রুমেই সোফায় বসেছিলেন আয়েশা বেগম। সেলের জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে কেঁদে উঠল তার মন। কপাল কেটে রক্ত শুকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, প্যান্টে পায়ের কাছে মাটি শুকিয়ে আছে, গায়ে জড়ানো এখনো সেই বিয়ের পাঞ্জাবিটা এলোমেলো হয়ে আছে। আয়েশা বেগমকে দেখেই আহরাব ছুটে এলো, হাঁটু গেড়ে বসে পড়ল তার পায়ের কাছে। আয়েশা বেগম হাত রাখলেন আহরাবের মাথার ওপর। ফুপিয়ে উঠে সে বলল, ও চলে গেছে মা, আমাকে ছেড়ে ও চলে গেছে। মানছি আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তি কি আমাকে এখনো দেওয়া হয়নি? শান্ত হ বাবা, ভেঙে পড়লে চলবে না। কিভাবে শান্ত হব আমি? ও আমাকে ছেড়ে চলে গেছে। ওকে ফিরে আসতে বলো মা, ফিরে আসতে বলো। ওকে ছাড়া আমার নিজেকে বড্ড অসহায় লাগছে, দম বন্ধ লাগছে আমার, পাগল হয়ে যাচ্ছি আমি, বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও মা, না হলে আমি যে নিঃস্ব হয়ে যাব, বাঁচতে পারবো না আমি। শান্ত হ বাবা, তবেই নিশিতা ফিরে আসবে। সত্যি আসবে মা? আমার নিশিতা আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ, আসবে। একটু থামল আয়েশা বেগম। ছেলের এমন বিধ্বস্ত অবস্থা সহ্য করতে পারছে না সে। মনের মধ্যে কেঁদে উঠছে বারবার। আয়েশা বেগম শান্ত কণ্ঠেই বলল, নিশিতা তোর রুমা খালার বাসায় আছে। অবাক হলো আহরাব। উঠে দাঁড়ালো সে। সেই বিধ্বস্ত অবস্থাতেই বেরিয়ে গেল বাড়ি থেকে। কি, কেন? তার মা কিভাবে জানে নিশিতা কোথায় আছে? কোনো প্রশ্ন করার কথা মাথায় আসেনি তার। এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, নিশিতার কাছে যেতে হবে, দ্রুত যেতে হবে। সে কিছুতেই হারাতে পারবে না নিশিতাকে। মূলত আয়েশা বেগমই সরিয়েছিলেন নিশিতাকে। তিনি 2 বছর আগে যে ভুলটা করেছিলেন, এবার আর সেই ভুল করতে চাননি। আগেরবার তার করা একটা ভুলের কারণে মেয়েটাকে কম ভুগতে হয়নি। তাই তিনি আগে নিশ্চিত হতে চেয়েছিলেন আহরাব কি সত্যিই ভালোবেসে বিয়ে করতে চাইছে নিশিতাকে, নাকি মোহের বশে এত পাগলামি করছে সে। এর জন্য একটু কয়েকদিন সময়ও চেয়েছিল, কিন্তু আহরাব তখন সময় দিতে নারাজ ছিল। আর আয়েশা বেগম ফের আবার নিশিতার জীবন নিয়ে কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চাননি। তাই নিশিতাকে পাঠিয়ে দিয়েছিলেন দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে। কিন্তু আহরাবের বিধ্বস্ত অবস্থা দেখে আর চুপ থাকতে পারেননি সে। আর তাছাড়া আহরাবের অবস্থা সে এখন নিশ্চিত, আহরাব ভালোবাসে নিশিতাকে, ভীষণ ভালোবাসে। নিশিতার ভবিষ্যৎ নিয়ে আর কোনো সংশয় রইল না আয়েশা বেগমের মনে। নিশিতা চুপচাপ হাঁটু মুড়ে বসেছিল তার জন্য বরাদ্দকৃত রুমে। নিশিতাকে পেয়ে রুমা বেগম বেশ খুশিই হয়েছেন। এত বড় একটা বাড়িতে একা থাকেন সে। ছেলে মেয়েরা সব দেশের বাইরে, সেখানে নিশিতা তার সঙ্গী হয়ে এসেছে। হোক না তা ক্ষণিকের। নিশিতার মনের ভেতরে উথাল পাথাল, ভালো লাগছে না কিছুই। হয়তো নিজের রাগ অভিমানে চলে এসেছে সে, কিন্তু এভাবে চলে এসে কি ঠিক করেছে? সেও তো সে আহরাবের মতোই কাজ করলো। তাহলে আহরাব আর তার মধ্যে পার্থক্য কোথায় রইল? সেও তো তাহলে আহরাবের দোষের সামনে দোষী। নিশিতার ভাবনার মাঝেই রুমা বেগম টোকা মারল নিশিতার রুমের দরজায়। দরজা খোলাই ছিল। ঠোঁট টেনে জোরপূর্বক একটু হাসল নিশিতা। বলল, আসুন, ভেতরে আসুন আন্টি। না, ভিতরে আসবো না, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। অবাক হলো নিশিতা। তার সাথে আবার কে দেখা করতে এলো? সে যে এখানে, কারোর তো জানার কথা নয়। নিশিতা অবাক কণ্ঠেই বলল, কে এসেছে আন্টি? এসেই দেখো। বাহুতে দোভাজ করে ফেলে রাখা ওড়নাটা মাথায় চাপালো নিশিতা। ধীর পায়ে হেঁটে এলো ড্রয়িং রুমে। সামনে তাকাতেই চমকে উঠল সে। আহরাব বসে আছে। কেমন বিধ্বস্ত লাগছে লোকটাকে। এই 2-3 দিনেই কি হাল বানিয়েছে চেহারা। দেখে তো মনে হচ্ছে খাওয়া নাওয়া কোনোটিই করেনি ঠিকভাবে। নিশিতা অস্থির চিত্ত হু হু করে কেঁদে উঠল। নিশিতাকে দেখেই উঠে দাঁড়ালো আহরাব। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। পাগলের মতো বার কয়েক চুমু খেলো নিশিতার মাথায়। করুণ কণ্ঠে বলল, এমন কেন করলে তুমি আমার সাথে? কেন এভাবে শাস্তি দিলে আমায়? একটু থামলো আহরাব।
ছেড়ে দিল নিশিতাকে, হাত ধরে বলল, ফিরে চলো ময়না পাখি, এখন গিয়েই বিয়ে করব আমরা। আমি যাব না। পাগলামো করো না ময়না পাখি, অনেক পাগলামো করেছো, অনেক প্রতিশোধ নিয়েছো আমার উপর। আমি যাব না। কেন যাবে না? আমি যতটা অন্যায় করেছি তার থেকে অধিক ফেরত দিয়েছো তুমি আমাকে। আমি 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম, তুমিও আমার সাথে বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছো। ঠিক আছে, মেনে নিয়েছি আমি। তুমি কখন আমার পিছনে ঘোরোনি, আমি ঘুরেছি কুকুরের মতো, আর বারবার প্রত্যাখ্যান করেছো তুমি, বারবার ফিরিয়ে দিয়েছো আমাকে, বারবার অপমান করেছো আমাকে। সব মেনে নিয়েছি আমি তোমাকে না দেখেই বিয়ে ভেঙে দিয়েছিলাম, আর তুমি আমার সামনে বিয়েতে রাজি হয়ে বিয়ের ঠিক আগে পালিয়ে গিয়েছো। এখনও কি আমাকে তোমার শাস্তি দেওয়া শেষ হয়নি? শেষ হয়নি তোমার প্রতিশোধ নেওয়া? এবার দয়া করে বন্ধ করো এই প্রত্যাখ্যান খেলা। আমি আর নিতে পারছি না, প্লিজ। নিশিতা একটু থামলো, চেয়ে রইল আহরাবের মুখপানে। চোখে তার টলমল করছে পানি। একটু ছুঁয়ে দিলেই হয়তো ঝরে পড়বে। ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু আহরাব কাঁদছে। এই বয়সে এসেও সে তার শক্তপোক্ত ব্যক্তিত্ব ভেঙে কাঁদছে। নিশিতা আর না করতে পারল না। এরপর না বললে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। নিশিতার কোমল মন গলে গেল। সত্যিই তো কম হয়নি প্রতিশোধ নেয়া। আর কত প্রতিশোধ নিবে সে? এতটা নির্দয় ও হতে পারবে না নিশিতা। আহরাবের হাতের ভাঁজে রাখা হাতটা দিয়ে শক্ত করে ধরল আহরাবের হাতটা। শান্ত কণ্ঠে বলল, চলুন। হাতের উল্টো পিঠে চোখ মুছল আহরাব। প্রাপ্তির হাসি হেসে ফিরে তাকালো রুমা বেগমের দিকে, বলল, আমার ময়না পাখিকে দেখে রাখার জন্য ধন্যবাদ খালা। রুমা বেগম মুস্কি হাসলেন, বললেন, আজ দুজনকে বিদায় দিচ্ছি, 3 জন হয়ে আবার এসো না হয়, কিন্তু আমি আমার ঘরে তুলব না তোমাদের। মৃদু হাসল আহরাব। নিশিতার দিকে তাকিয়ে বলল, সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সে দায়িত্ব আমার। 3 জন না, পুরো ফুটবল টিম নিয়ে আসবো আপনার বাড়িতে। লজ্জা পেল নিশিতা। 2-3 দিনের এত কিছুর পর দেখা হলো তাদের। এমন সময়ও এই লোকের মুখে এত অসভ্য মার্কা কথা আসে কিভাবে? এলোমেলো দৃষ্টি ফেলল নিশিতা, বলল, আগে বিয়ে হোক তারপর। আহরাব ভ্রু কুঁচকে তাকালো নিশিতার দিকে, সন্দিহান কণ্ঠে বলল, তুমি কি আবার পালানোর চিন্তা করছো নাকি? না। নিশিতা তাকালো আহরাবের দিকে, বলল, আপনি যাবেন নাকি এখানেই থেকে যাব আমি? না, এখনই যাব খালা, যাচ্ছি আমরা, দোয়া করবেন কিন্তু। রুমা বেগম হেসে বললেন, ঠিক আছে। নিশিতাকে নিয়ে আহরাব বাড়ি ফিরল না, সোজা গেল কাজী অফিসে। বাড়ির সবাইকেও খবর দিয়েছে সেখানে আসার জন্য। আহরাব যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়েই বসলো কাজী অফিসে বিয়ে করতে। নিশিতা বলল, আগে আমরা বাড়িতে যাই, তারপর না যা হবার হবে। আহরাব শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, আবার পালানোর প্ল্যান আছে নাকি? না, আমি এবার আর পালাবো না, বাড়িতে চলুন। কাজী অফিসে যখন এসেছি তখন আগে বিয়ে করব, তারপর বাড়িতে যাব। নিশিতার বাবা মা ও সায় দিল আহরাবের কথায়। একবার তার মেয়ে যে কাণ্ড করেছে, আবার যদি তেমন কিছু করে তাহলে আর মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। আগের বার আহরাব বিয়ে ভেঙেছিল, তাতেও সম্মানহানি হয়েছে তার। আর এবার নিশিতা বিয়ে ভেঙে পালিয়েছে, তাও সম্মানহানি হয়েছে তার। এদের দুজনের প্রতিশোধ খেলায় গ্রামের মানুষের কাছে মুখ দেখানো দায় হয়ে পড়েছে আকরাম মিয়ার। সবার কথার কাছে হার মেনে অবশেষে এখানে এই অবস্থাতেই বিয়ে করতে বাধ্য হলো নিশিতা। পরিবারের সবার উপস্থিতিতেই বিয়ে হলো নিশিতা আর আহরাবের। তবে বিয়ে শেষে আর নিশিতাকে আশরাফ সাহেবের বাড়িতে যেতে দেয়নি আহরাব, নিজের বাড়িতে নিয়ে এসেছে। প্রথমে সবাই একটু দ্বিমত পোষণ করলেও শেষে মেনে নিয়েছে। আর আহরাব আর নিশিতার সাথে বাকি সবাইও চলে এসেছে এ বাড়িতে। সবাই মিলে একটা ছোটখাটো আয়োজনের চিন্তা ভাবনার কথা ভেবে রেখেছে আয়েশা বেগম। তাই সবাইকে সাথে করেই নিয়ে এসেছে। বাসর ঘরে বসে আছে নিশিতা। মাথায় তার 1 হাত টানা লম্বা ঘোমটা, গায়ে তার আহরাবের আনা লাল রঙের সেই বেনারসি শাড়িটা। নিশিতার ফর্সা শরীরে লাল রংটা ফুটে রয়েছে। তার মধ্যে লীনা আবার একটু সাজিয়ে দিয়েছে আজ। ঠোঁটে টকটক করছে লাল রঙের লিপস্টিক, চোখে মোটা করে কাজল দিয়ে দিয়েছে, চুলগুলো খোপা করে খোপায় গুজে দিয়েছে 2টো লাল গোলাপ। ঘরটা
খুব বেশি সাজানো হয়নি। এইটুকু সময় যতটুকু পারা গেছে ততটুকুই সাজানো হয়েছে। বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আহরাবের সাথে টাকা নিয়ে ঝগড়া করছে লিনা ওরা। নিশিতার বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। অজানা ভয় সংকোচ ঘিরে ধরেছে নিশিতাকে। কাল ও সে ছিল একা, আর আজ বিয়ে নামক পবিত্র বন্ধনে আটকা পড়ে জুড়ে গিয়েছে এক পুরুষের সাথে। এতদিনের পর পুরুষ আজ থেকে তার একান্তই ব্যক্তিগত পুরুষ। এইটুকু একটু পরেই খট করে দরজা খুলে ভেতরে ঢুকলো আহরাব। নিশিতার ঢোক গিলল। আহরাব দরজাটা আটকে দিয়ে নিশিতার কাছে গিয়ে বসল। নিশিতার হার্টবিট বেড়ে গেছে অসম্ভবভাবে। আহরাব কিছু বলল না, ঘোমটাটাও সরালো না, শুয়ে পড়ল নিশিতার কোলে। চুলের মধ্যে হাত চালাতে চালাতে বলল, চুলগুলো একটু টেনে দাও তো, মাথাটা খুব ধরেছে। কেঁপে উঠল নিশিতা, হাত দুটো গুটিয়ে নিল। হাত দিল না আহরাবের মাথায়। আহরাব নিশিতার হাত ধরে নিজের চুলের মধ্যে এনে দিতে দিতে বলল, স্বামীর কথা শুনতে হয় ময়না পাখি। আগে না হয় শত্রু ছিলাম, এখন তো আমি তোমার স্বামী। নিশিতা কিছু বলল না, আনমনেই তার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। আহরাব হঠাৎই ঘুরে গেল, মুখ গুজে দিল নিশিতার পেটে। এক হাত কোমর জড়িয়ে ধরল নিশিতার। কেঁপে উঠল সে। আহরাবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে তার পেটের ভাঁজে। নিশিতা সরিয়ে দিতে চাইল আহরাবের মাথাটা, তবে সরালো না আহরাব। উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরল নিশিতার কোমরটা। করুণ কণ্ঠে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না ময়না পাখি। আমি জানি আমি অন্যায় করেছি। তোমার যত খুশি শাস্তি দাও আমাকে, তবে আমার কাছে থেকে দূরে গিয়ে নয়। নিশিতা শুনল আহরাবের কথা, বলল না কিছুই। আলতোভাবে চুল টেনে দিতে লাগলো তার। একটু বাদেই আবার উঠে বসল আহরাব। নিশিতার ঘোমটাটা ধীরে ধীরে টেনে তুলল। আস্তে আস্তে বেরিয়ে এলো নিশিতার লজ্জালো মুখখানা। আজ থেকে নিশিতা তার, আর কেউ তাকে কেড়ে নিতে পারবে না আহরাবের কাছ থেকে। নিশিতা আজ থেকে একান্তই আহরাবের। প্রশান্তির হাসি হাসল সে, বলল, লজ্জা পেলে তোমায় ভীষণ সুন্দর লাগে ময়না পাখি। নিশিতা আরো লজ্জা পেল, এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক তাকালো। আহরাব হাসল, বলল, শাড়ি পাল্টে জামা পরে এসো। কিন্তু আমি তো কোনো জামা কাপড় আনিনি। আপনি তো আমাকে কাজী অফিস থেকে সোজা এখানে নিয়ে এসেছেন। আহরাব হাত উঠিয়ে ওয়ারড্রোব দেখালো, বলল, ওখানে তোমার সব জামা কাপড় রাখা আছে। আমি এই 2 দিনে তোমার সব জামা কাপড়ও বাড়ি থেকে এখানে আনিয়ে রেখেছি, আর নতুন কিছু কিনেও রেখেছি। তোমার যেটা ইচ্ছা পরে এসো। নিশিতা উঠে দাঁড়ালো। ওয়ারড্রোব থেকে একটি ধূসর রঙা 3 পিস বের করে হাতে নিল। একটু ইতস্তত করে বলল, আপনি পাল্টাবেন না? মৃদু হাসলো আহরাব, বলল, আমি রুমেই পাল্টে নিচ্ছি, তুমি ওয়াশরুমে পাল্টাও। আর হ্যাঁ, অজু করে বের হবে। নিশিতার ধীর কণ্ঠে বলল। আচ্ছা। একটু বাদেই অজু করে মাথায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে এলো নিশিতা। আহরাব তার দিকে তাকালো একবার, অতঃপর ওয়াশরুম থেকে অজু করে দুটো জায়নামাজ বিছিয়ে নিল পাশাপাশি। নিশিতাকে নামাজে দাঁড়াতে বলে নিজেও দাঁড়িয়ে পড়ল। নামাজ পড়া শেষে আহরাব শুয়ে পড়ল বিছানায়। নিশিতা জায়নামাজ দুটো গুছিয়ে উঠে দাঁড়ালো। বড্ড ইতস্তত করছে সে। সেও কি এই বিছানায় ঘুমাবে? কেমন যেন লাগছে। এভাবে হঠাৎ করে একজন পুরুষের সাথে এক বিছানায়, হোক সে তার স্বামী। নিশিতা হাত কষলে কিছু বলবে তার আগেই আহরাব এক হাত বাড়িয়ে বলল, কাছে এসো। কেন? এত প্রশ্ন করছো কেন? এসো না। না। দেখো, আমি জুনিয়র ময়না পাখিকে আনার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে চাইছি, তোমার 18 বছর হওয়া পর্যন্ত। এখন তুমি প্লিজ আমাকে আজই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে বাধ্য করো না। নিশিতা চোখ ছোট ছোট করে আহরাবের দিকে তাকালো। আহরাব এক হাতে নিশিতাকে টেনে বুকের ওপরে নিয়ে এলো। ট্রাউজারের পকেট হাতড়ে এক জোড়া কাপড় রিং বের করে আনলো। নিশিতাকে বুকে নিয়েই তার হাতটা ধরলো। সযত্নে আংটিটা পরিয়ে দিল নিশিতার হাতে। অন্য আংটিটা নিশিতার হাতে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, পরিয়ে দাও, সাবধান, পরবো না বলবে না। নিশিতা তাকালো আহরাবের হাতের দিকে। নিঃশব্দে তার হাতে পরিয়ে দিল আংটিটা। আহরাব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিশিতাকে, যেন একটু ছাড়া পেলেই পালিয়ে যাবে সে। নিশিতার দম যেন আটকে আসছে। এত শক্ত করে কেউ ধরে? নিশিতা বিরস কণ্ঠে বলল, ছাড়ুন। ছাড়বো না। দম আটকে আসছে আমার। আসুক, এখন থেকে এভাবে ঘুমানোর অভ্যাস করে নাও।
চুপ হয়ে গেল দুজনেই। তার দিকে পিনপতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে আহরাব ডেকে উঠল, ময়না পাখি। নিশিতা আহরাবের বুকে মাথা রেখেই উত্তর দিল, আমাকে কখনো ছেড়ে যেও না। নিশিতা বলল না কিছুই, চুপ করে শুনল শুধু। আহরাব নিশিতার চুলের ভাঁজে একটা চুমু খেলো, বলল, ঘুমাও এখন। আমার মতো এই 2 দিন তুমিও যে ঘুমাওনি সে আমার জানা। সকালের আলো ফুটতে শুরু করেছে একটু একটু। এখনো পুরো শহর জেগে ওঠেনি সম্পূর্ণভাবে। বাইরের সকালের শীতল হাওয়া বইছে, পাখিদের কিচিরমিচির বাক শোনা যাচ্ছে। আহরাবের ঘুম ভেঙে গেল হঠাৎই। চোখ বন্ধ রেখেই পাশে হাত হাতড়ে খুঁজল নিশিতাকে। কোথায় নিশিতা? এখানেই তো ছিল। চোখ বন্ধ রেখেই ঘুমু ঘুমু কণ্ঠে ডাক দিল, ময়না পাখি, ময়না পাখি। কোনো সারা শব্দ নেই নিশিতার। বুকের ভেতরটা ধক করে উঠল আহরাবের। চট করে চোখ খুলল সে, দ্রুত উঠে বসল। নিশিতা কোথায় গেল? আবার তাকে ছেড়ে চলে যায়নি তো? বিছানা ছেড়ে খুঁজতে লাগলো চারিদিকে। ওয়াশরুমের দরজা খোলা, নিচে বাগানে আয়শা বেগম, লীনা, বাড়ির প্রতিটি ঘরে খুঁজে এসেছে নিশিতাকে। কোথাও নেই সে। আহরাব অস্থির হয়ে উঠেছে, আবার পাগল পাগল লাগছে তার। কাল রাতে তার পাশেই তো ঘুমিয়েছিল মেয়েটা, এত সকাল সকাল উঠে গেল কোথায়? আহরাবের চিন্তার মধ্যেই হঠাৎ দৌড়ে এলো রিনা, হাঁপাতে হাঁপাতে বলল, নিশিতা আপু ছাদে। আহরাব দৌড়ে উঠল ছাদে। নিশিতা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আহরাব দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল নিশিতাকে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল নিশিতা, ভয়ও পেল কিছুটা। এত সকালে তো কারো ঘুম ভাঙার কথা না, তাহলে কে এলো? আহরাব জোরে জোরে দম ফেলছে। নিশিতা বুঝল আহরাব এসেছে। নিশিতা নিজেকে স্বাভাবিক করে বলল, ভয়ই পাইয়ে দিয়েছিলেন একদম। এভাবে কেউ ধরে? আর একটু হলেই তো অক্কা পেতাম। চুপ, একদম বাজে কথা বলবে না। একটু থামলো আহরাব, অতঃপর বলল, আমাকে না বলে এসেছো কেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। তাই বলে না বলে চলে আসবে? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে আমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? নিশিতা পেছন ঘুরে দাঁড়ালো, বলল, কি ভেবেছিলেন আবার পালিয়ে গিয়েছিল আমি? ভয় নেই, আর পালাবো না আমি। আহরাব বলল, শক্ত করে আঁকড়ে ধরল নিশিতাকে, বলল, কোথাও যেতে দেব না তোমাকে আমি। তুমি আমার কাছেই থাকবে, আমার পাশে। ড্রয়িং রুমে বসে আছে নিশিতা। পাড়া প্রতিবেশীরা এসে এসে দেখে যাচ্ছে নিশিতাকে। এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় কাউকে ঠিকভাবে খবর দেওয়া হয়নি। হঠাৎ করেই এক প্রতিবেশী মহিলা আয়েশা বেগমকে বললেন, কি সুন্দর সোনার টুকরো ছেলে আপনার, তার জন্য এমন একটা গাইয়া মেয়ে বিয়ে দিয়ে নিয়ে এলেন। ছেলে বিয়ে করাবেন আমাদের বলতে পারতেন, আমরা আরও ভালো মেয়ে এনে দিতাম। তার জন্য এমন একটা আনকালচার গ্রাম্য মেয়ে নিয়ে আসবেন। শহরের হালচাল বুঝবে মেয়ে? শহরের এই পরিবেশে কিভাবে সংসার করে খাবে? বলি কি ভাবি, শহর আর গ্রামে কিন্তু একদম আলাদা। শুধু সুন্দরী হলেই কি হবে? সংসার করেও তো খেতে হবে। আহরাব তখনই নেমে আসছিল উপর থেকে। মহিলার কথা শুনে থমকে দাঁড়ালো সে, বলল, আহারে আন্টি আঙ্কেলের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনাদের যখন বিয়ে হয়েছিল শুনেছি তখন আপনিও নাকি গ্রামে থাকতেন। এত বছর নিশ্চয়ই আপনি সংসার করে খেতে পারেননি। ইস, আঙ্কেলকে কি কষ্টটাই না পেতে হয়েছে এতদিন। আর হ্যাঁ, আন্টি নিশিতার বাড়ি গ্রামে হতে পারে, তবে ওই 2 বছর ধরে ঢাকাতেই থাকে। তার চেয়ে বড় কথা, গ্রামের মেয়ে মানে গাইয়া আনকালচার এমন নয়। তারা শুধু আপনাদের শহরে মেয়েদের মতো ছোট ছোট পোশাক পরে আর উশৃঙ্খলভাবে ঘুরতে জানে না। লজ্জায় অপমানে মহিলার মুখটা চুপসে গেল। আহরাব এগিয়ে গেল নিশিতার কাছে, সবার মধ্য থেকে হাত ধরে টেনে নিজের রুমে গেল। নিশিতা লজ্জা পেল ভীষণ, চোরা চোখে এদিক ওদিক তাকালো। সবার মধ্যে থেকে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসার মানে কি? সবাই কি ভেবেছে? এই লোকের না হয় লজ্জা শরমের বালাই নেই, কিন্তু নিশিতার তো রয়েছে। রুমে এনে হাতটা ছেড়ে দিল আহরাব, দাঁতে দাঁত চেপে বলল, আমার ভালো কথারও চ্যাটাং চ্যাটাং উত্তর দিতে পারো, আর মানুষ যে অপমান করে তাদের কোনো উত্তর দিতে পারো না। মৃদু হাসল নিশিতা, বলল, আমার হয়ে মানুষের উত্তর দেওয়ার জন্য তো আপনি আছেন। আহরাব আর চোখে তাকালো নিশিতার দিকে। মেয়েটা কি মন থেকে বলল কথাটা, নাকি তাকে তেল দিচ্ছে? রেডি হয়ে নাও। কেন? আমি যাওয়ার পথে তোমাকে কোচিংয়ে ছেড়ে যাব। আমি কোনোভাবেই চাই না এই বিয়ে, সংসার, কোনো কিছু তোমার পড়াশোনার উপর কোনোভাবে প্রভাব ফেলুক। ঠিকভাবে পড়াশোনা করে তোমাকে অনেক বড় উকিল হতে হবে তো।
হ্যাঁ, উকিল হয়ে প্রথমেই আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। বেশি ভাবল না আহরাব, পূর্ণ দৃষ্টিতে নিশিতার দিকে তাকিয়ে বলল, তুমি সাথে থাকলে আমি জেলের ভাত খেতেও রাজি। ভেঙচি কাটল নিশিতা, জামা কাপড় নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। সময় বয়ে চলেছে আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আহরাব আর নিশিতার খুনসুটিতে ভালোই কেটেছে এই কয়েকটা দিন। এখন ঘড়িতে বাজে 11:30, আর মাত্র 30 মিনিট পরই রাত 12টা বেজে যাবে। আর রাত 12টা বাজলেই নিশিতার জন্মদিন, অর্থাৎ নিশিতার 18 বছরে পদার্পণ করবে। আহরাব রুমের এই মাথা থেকে ওই মাথা পায়চারি করছে, তার বারবার দেয়ালে টানানো ঘড়িটির দিকে তাকাচ্ছে। নিশিতা বিছানায় শুয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকেই। ঘুম পাচ্ছে তার, কিন্তু আহরাবের কড়া নির্দেশ আজ ঘুমোতে। আজ কিছুতেই ঘুমোতে পারবে না নিশিতা। নিশিতা উঠে দাঁড়ালো, ঢুকে পড়ল ওয়াশরুমে। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। একটু চোখে মুখে পানি দিয়ে আসা যাক। একটু পরে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নিশিতা। হঠাৎ কোথা থেকে আহরাব ঝড়ের গতিতে এসে নিশিতার ঠোঁটে বসিয়ে দিল নিজের ঠোঁট জোড়া। নিশিতার চমকে গেল, থমকালো, ভড়কে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আহরাবের দিকে। আহরাবের সেদিকে কোনো খেয়াল নেই। সে চোখ বন্ধ করে নিশিতার উষ্ণ মধুসূদা পান করতে ব্যস্ত। আকস্মিক ঘটনায় নিশিতাও জমে গেছে। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। মিনিট খানেক পর নিশিতাকে ছেড়ে দিল আহরাব। আলতো হয়ে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ময়না পাখি। নিশিতা যেন এখনো কোনো ঘরে রয়েছে। আহরাব হাত ধরে টান দিল নিশিতার, বলল, চলো। অবশেষে ঘোর কাটল তার। বলল, কোথায়? আমি যেথায় নিয়ে যাব সেথায়। কোথায় নিয়ে যাবেন আপনি? সারপ্রাইজ। আর কিছু বলতে দিল না নিশিতাকে। হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। গাড়িতে বসিয়ে নিশিতাকে নিয়ে এলো এক নদীর পাড়ে। নদীর ঘাটে একটা নৌকো বাঁধা। নিশিতার হাত ধরে গাড়ি থেকে নামলো আহরাব। অতঃপর নৌকার কাছে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দিল তাকে। নিজেও উঠে পড়ল নৌকায়। বৈঠা হাতে বইতে শুরু করলো নৌকাটা। একটু বাদেই নদীর মাঝখানে উপস্থিত তারা। আহরাব বৈঠা বওয়া থামিয়ে দিল। পকেট থেকে একটা দেশলাই বের করে এক একে মোমবাতি জ্বালিয়ে দিতে শুরু করলো নৌকার চারপাশ আর তার ভেতরে রাখা প্রদীপগুলো। মুহূর্তে আলোকিত হলো নৌকাটা। নিশিতা অবাক হলো। নদীর মাঝে এভাবে প্রদীপ জ্বালানো নৌকায় তারা দুজন। মনে হচ্ছে যেন অজানা কোনো এক পৃথিবীতে চলে এসেছে সে। আবেগে আপ্লুত হয়ে পড়ল সে। চোখ দুটো তার ছলছল করে উঠল। আহরাব এগিয়ে এলো, বলল, 1 মিনিট। নৌকার ছাউনির ভেতর থেকে বের করে আনলো একটা কেক। নিশিতার সামনে রাখলো কেকটি। তার ওপর একটি মোমবাতি জ্বালিয়ে হাসি মাখা মুখে বলল, শুভ জন্মদিন ময়না পাখি। এবার ফুপিয়ে উঠল নিশিতা। এত ভালোবাসাও তার কপালে ছিল। সে কখনো ভাবেনি তার জন্য কেউ এমনটা করবে। ছোটবেলা থেকেই সে বড্ড চুপচাপ স্বভাবের। কখনো সে মুখ ফুটে কোনো কথা বলতেও পারেনি, প্রকাশ করতে পারেনি নিজের ইচ্ছেগুলো। আর কখনো কেউ তার ইচ্ছে অনিচ্ছার কথা জানতেও চায়নি। নিশিতার কান্না দেখে অস্থির হয়ে পড়ল আহরাব। হাত বাড়িয়ে নিজের বাহু ধরে আগলে নিল নিশিতাকে, বলল, এ কি আমার ময়না পাখি কাঁদছে কেন? আজকের দিনে আমার ময়না পাখির চোখের এক ফোঁটা পানিও কিন্তু আমি সহ্য করব না কিন্তু। আরো ফুপিয়ে উঠল নিশিতা। আহরাব বলল, এ কি কান্নার বেগ তো আরো বাড়ছে। আমি কথা বলেই ভুল করে ফেললাম নাকি? কান্না থামাও ময়না পাখি। নিশিতা কান্না থামালো না, শুধু ফুপিয়ে যাচ্ছে। আহরাব আর একটু এগিয়ে এলো, কানের কাছে মুখ নিয়ে বলল, কান্না না থামালে কিন্তু ঠোঁটে চুমু খাবো আমি। থেমে গেল নিশিতা। গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। আহরাব ঠোঁট বাঁকিয়ে হাসলো। মোমবাতি জ্বালানো কেকটা এনে সামনে ধরল নিশিতার, বলল, ফু দাও। নিশিতা ফু দিল। বাচ্চাদের মতো হাতে তালি দিল আহরাব। একটা ছুরি ধরিয়ে দিল নিশিতাকে, বলল, কেকটা কাটো। নিশিতা কেকটা কেটে এক টুকরো তুলে মুখের সামনে ধরল আহরাবের। আহরাব নিঃশব্দে খেলো। অতঃপর নিজে এক টুকরো কেটে ধরল নিশিতার মুখের সামনে। নিশিতা মুখ বাড়াতেই কেক সরিয়ে নিল আহরাব। কেকের জায়গায় নিজের মুখ রাখল সে। নিশিতা মুখ বাড়াতেই ঠোঁট পড়ল আহরাবের ঠোঁটের ওপর। হকচকিয়ে উঠল নিশিতা।
দ্রুত সরে গেল। শরীর দুলিয়ে হেসে উঠল আহরাব। ঠোঁট মুছতে মুছতে ভ্রু কুঁচকে তাকালো নিশিতা। বলল, একটা অসভ্য বাজে লোক। বউয়ের ভালোবাসা পেতে যদি অসভ্য বাজে হতে হয়, হলাম, সমস্যা কি? তবু বউয়ের ভালোবাসা তো পাবো। বাড়ি ফিরবেন কখন? ভাবছি আজ আর বাড়ি ফিরবো না। এই নৌকায় খোলা আকাশের নিচে তোমার সাথে আজ রাতটা কাটিয়ে দেব। নিশিতা হাসল। নৌকার পাটাতনে শুয়ে পড়ল সে। বলল, মন্দ হয় না। এমন একটা রাতের স্বপ্ন আমার বহুদিনের। আহরাব মুচকি হাসল। বইটা বেয়ে নৌকাটা নিয়ে একটু পাড়ের দিকে গেল। দড়ি দিয়ে একটা গাছের সাথে বাঁধল নৌকাটা, যাতে স্রোতের টানে আবারও দূরে কোথাও ভেসে না যায় তারা। অতঃপর নিশিতার গা ঘেঁষে শুয়ে পড়ল। নিশিতা আকাশের দিকে তাকিয়ে আছে। খানিক বাদে শান্ত কণ্ঠে বলল, আজকে চারটা ভীষণ সুন্দর, তাই না? তোমার থেকে না। পুরুষ মানুষ তেল দিতে ভীষণ পারদর্শী। সে তুমি যাই বলো, আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর তুমি। নিশিতা কিছুই বলল না আর। আহরাব এক হাত টেনে নিশিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিশিতাও বাধা দিল না, মাথা রাখল আহরাবের বুকে। নীরবতা ছেয়ে গেল দুজনের মধ্যে। নিশিতা হঠাৎই ডেকে উঠল, এমপি সাহেব, আপনার এই ভালোবাসার মেয়াদ কতদিন? আজীবন। ভোরের আলো ফুটেছে, রোদে ভরে গেছে চারিদিক। ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিক থেকে যানজট, কোলাহলের শব্দ শোনা যাচ্ছে। ঘুম ভেঙে গেল নিশিতার। আর মোড়া হয়ে উঠে বসল সে। বিছানা থেকে নামতেই গিয়ে তার খেয়াল হলো সে বিছানায় এলো কিভাবে? সে তো কাল রাতে আহরাবের সাথে নৌকায় ছিল। সেখানেই আহরাবের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। রুমের চারদিকে চোখ বুলিয়ে দেখল আহরাব কোথায়। তাকেও তো কোথাও দেখা যাচ্ছে না। হয়তো কাল রাতে সেই নিয়ে এসেছে। আর ভাবল না নিশিতা। ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। চোখে মুখে পানি দিতেই চোখ পড়ল ওয়াশরুমের আয়নায়। আতকে উঠল নিশিতা। গলায় এগুলো কিসের দাগ? নিশিতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দাগগুলো। গলায় ঘাড়ে 4-5টা দাগ। ফর্সা শরীরের দাগগুলো লাল লাল হয়ে আছে। হঠাৎই কিছু একটা ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল নিশিতার। ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। এসেই দেখে আহরাব শুয়ে আছে বিছানার ওপর। নিশিতা কটমট করতে করতে বিছানার কাছে গেল। গলার দিকে আঙ্গুল তাক করে দাঁতে দাঁত চেপে বলল, এগুলো কি? দুষ্টু হাসি দিল আহরাব। বলল, বাইট দিয়েছি আমি। কেন দিয়েছেন? বারে, আমার বউকে আমি বাইট দেব না তো কে দেবে শুনি? আর কমই তো দিয়েছি। আমার কত স্বপ্ন ছিল বিয়ের পর বউয়ের সারা শরীরে বাইট দিয়ে ভরিয়ে রাখবো। বুড়ো বয়সে ভীমরতি। পুরোরা কচি বউ পেলে একটু বেশি রোমান্টিক হয়ে যায়, তুমি জানো না? নিশিতার হাতের কাছের বালিশটা ছুঁড়ে মারল আহরাবের গায়ে। বলল, অসভ্য। অতঃপর হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। শীত পড়তে শুরু করেছে, যদিও হাড় কাঁপানো শীত এখনো পড়েনি। আহরাব বসে আছে নিজের অফিস রুমে। জিসানটাও যেন কোথায় গেল। নিশিতা এখন কোচিং এ। না হয় কল করে কতক্ষণ বিরক্ত করা যেত, তারও উপায় নেই। আজ অফিসে কাজবাজ তেমন নেই। বিরস মুখে বসে আছে আহরাব। দুপুর টাইম এখন। অফিসেও তেমন মানুষ নেই। একটু পর পর মোবাইলে সময় দেখছে কখন 2টা বাজবে আর নিশিতাকে নিয়ে বাড়িতে যাবে। হঠাৎ একজন কর্মী এসে খবর দিল, স্যার, মিসেস মিজান এসেছে। আহরাব বিরক্ত হলো। এই মহিলা একটা জায়গার জন্য তার পেছনে ঘুরছে অনেক দিন ধরে। শহরের নামকরা ব্যবসায়ী মিজান রহমান, তারই স্ত্রী সাবিনা। মিজান জায়গাটার জন্য প্রথম দিকে ঘুরেছে অনেক, নিজে না পেরে এখন স্ত্রীকে পাঠাচ্ছে। ভেবেছে মহিলা পাঠালে গলে যাবে আহরাব। মাঝে মাঝে মিজান রহমানকে দেখে অবাক হয়ে যায় সে। কিভাবে একজন পুরুষ হয়ে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠায় সামান্য একটা জমির ব্যাপারে। রাগও ওঠে ভীষণ, তবে তাদের ব্যক্তিগত ব্যাপার ভেবে বলে না কিছুই। এর আগে যে কয়বার এই মহিলার সাথে কথা হয়েছিল সে কয়েকবারই সাথে ছিল জিসান ও নেই এই সময়। আহরাব বারণ করে দিল কর্মীকে। বলল, আমি এই মুহূর্তে কারোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু মহিলাও নাছোড় বান্দা। সেও আহরাবের সাথে দেখা না করে কিছুতেই যাবে না। আহরাব পড়েছে মহাবিপাকে। এইসব মহিলাদের সাথে না আছে তার কথা বলার ইচ্ছে, আর না আছে রুচিবোধ। জিসানও আসছে না, আর নিশিতার কোচিং ছুটি হওয়ারও সময় হয়ে এসেছে।
আহরাব এক প্রকার বিরক্ত হয়েই বলল, তাকে পাঠিয়ে দাও ভিতরে। মিসেস মিজান এলো ভেতরে। পরনে তার হালকা গোলাপি রঙা পাতলা ফিনফিনে একটা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ। ছোট ছোট চুলগুলো কাঁধের ওপরে পড়ে আছে। ঠোঁটে গোলাপি রঙা লিপস্টিক। মনে হচ্ছে যেন কোনো ফ্যাশন শো করতে এসেছে এখানে। আহরাব তার দিকে তাকালো না একবারও। মিসেস মিজান আহরাবের পাশের চেয়ারটা টেনে বসতে নিলেই আহরাব গম্ভীর কণ্ঠে বলল, ওপাশে আরো অনেক চেয়ার আছে। মিসেস মিজান অপমান বোধ করলেন, তবুও টুটা শব্দ করল না। হাসি মুখে বসলো অন্য চেয়ারে। বসতে বসতে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।